হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেদিন চৈত্র মাস উপন্যাসের ১৩তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। জয়নাল সাহেব অবাক হয়ে তার সামনে বসে থাকা মানুষটাকে দেখছেন। এই মানুষটা নাকি কোটিপতির উপর কোটিপতি। তিনি তার জীবনে কোনো কোটিপতি দেখেননি। ১,০০,০০০ লিখতে একের পর ৫টা শূন্য দিতে হয়। ১,০০,০০,০০০ লিখতে কয়টা শূন্য লাগে তিনি এই মুহূর্তে মনে করতে পারছেন না। নিযুতের পর হলো কোটি। নিযুত লিখতে ৬টা শূন্য, তার মানে ৭টা শূন্য। ১ বিলিয়নে কয়টা শূন্য? যাক, এইসব নিয়ে পরে চিন্তা করা যাবে, বরং কোটিপতি মানুষটাকে দেখা যাক। মানুষটা চেয়ারে দুলছেন। বেশিক্ষণ দুলুনি দেখা যায় না। মাথা ঝিমঝিম করে। মানুষটা সিগারেট খাচ্ছে, খুবই নিশ্চয়ই দামি সিগারেট। তিনি নিজে সিগারেট খান না, তবে একটি সিগারেট খেয়ে দেখা যেতে পারে। তবে এই মানুষের সামনে খাওয়া যাবে না, বেয়াদবি হবে। আপনি ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন? জি জনাব। আপনি যেখানেই যান হাতে ডিকশনারি থাকে? জি জনাব। বাস করেন একটা হোটেলে? জি জনাব। আপনি কি সুখে আছেন? জি জনাব। রাতের খাওয়া খেয়েছেন? জি না। আমার সঙ্গে রাতের খাওয়া খান, অসুবিধা আছে। জি না জনাব। প্রতিটি বাক্য জনাব দিয়ে বলছেন কেন? আপনি নিষেধ করলে বলবো না। আপনার স্মৃতিশক্তি কেমন? স্মৃতিশক্তি ভালো না তো জনাব। ভালো না বলছেন কেন? গোটা ডিকশনারি মুখস্থ করে ফেলেছেন। আমার স্মৃতিশক্তি ভালো না জনাব। সব ক্ষমতা ডিকশনারি মুখস্থ করতে গিয়ে নষ্ট হয়ে ফেলেছি। নারায়ণগঞ্জ গিয়েছিলেন, সেটা মনে আছে? জি জনাব, মনে আছে। লায়লার সঙ্গে দেখা হয়েছিল, মনে আছে? জি মনে আছে। দুপুরে খেয়েছিলেন, মনে আছে? মনে আছে। আইটেম কি কি ছিল মনে আছে? আছে। তাহলে তো অনেক কিছুই মনে আছে। এখন বলুন, লায়লার সঙ্গে কি কি কথা হয়েছিল? কোনো কিছুই বাদ দেবেন না। আপনারা দুজন মিলে হাসাহাসিও করছিলেন বলে শুনেছি। কি নিয়ে হাসাহাসি করছিলেন সেটা আগে বলুন। জয়নাল সাহেব বিস্মিত হয়ে তাকাচ্ছেন। তার সামনে চেয়ারে বসে যে মানুষটাকে দোল খাচ্ছে, তাকে এখন আর খুব স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে মানুষটার কোনো সমস্যা আছে, বড় কোনো সমস্যা। মবিনুর রহমান বললেন, চুপ করে আছেন কেন, বলুন। উনি তার মেয়ের নানা কর্মকাণ্ডের কথা বলতে বলতে হাসছিলেন। উদাহরণ দিন। উদাহরণ না দিলে বুঝবো না। যেমন তার মেয়েটা কেজি থেকে ক্লাস 1-এ উঠবে। উনি তার মেয়েকে স্কুলে যাবার জন্য সাজিয়ে দিচ্ছেন। সাজাতে সাজাতে বললেন, মা, আজ তুমি ক্লাস 1-এ উঠবে। মেয়েটা তখন গম্ভীর হয়ে বলল, উঠবো তো বুঝলাম, কিন্তু নামবো কিভাবে? মবিনুর রহমান বললেন, এই কথায় হাসির অংশ কোনটা? কই, আমার তো হাসি আসছে না। আমি ঠিকমতো বলতে পারিনি, সেই জন্য আপনার হাসি আসেনি। মেয়েটার নাম কি? নাম জানি না। নাম জিজ্ঞেস করেননি? জি না। জিজ্ঞেস করেননি কি জন্য? জানাব, আপনি যদি চান আমি জিজ্ঞেস করে জেনে আসব। আপনাকে কিছুই জানতে হবে না। আপনি কি কখনো মানুষ খুন করেছেন? জি না জনাব। কাউকে খুন করার ইচ্ছা কখনো হয়েছে? জি না। জয়নাল সাহেব ভীত চোখে তাকিয়ে আছেন। মানুষটাকে দেখে তার কেমন জানি ভয় ভয় লাগছে। শফিকের জন্য তার মায়া লাগছে। এই মানুষটার সঙ্গে কাজ করা শফিকের জন্য নিশ্চয়ই কোনো সহজ কাজ না। আহা বেচারা। মমিনুর রহমান বললেন, মানুষ খুন না করতে পারেন, কিন্তু খুনের ইচ্ছা হওয়াটা তো স্বাভাবিক। আমার বাবা আমার 4 বছর বয়সে আমাকে একটা এতিমখানায় দিয়ে চলে যান। তার আর কোনো খোঁজ পাইনি। এই মানুষটার প্রতি আমার কি রাগ উঠবে না? জয়নাল সাহেব ভয়ে ভয়ে বললেন, উনি হয়তো খুবই অভাবী মানুষ ছিলেন। অভাব মানুষের ভালো গুণ নষ্ট করে দেয়। আমিও অভাবের কারণে আমার স্ত্রীকে মেয়ের বাসায় ফেলে রেখে হোটেলে থাকি। মবিনুর রহমানের মুখ হাসি হাসি। তাকে দেখে মনে হচ্ছে তিনি মজা পাচ্ছেন। তিনি ডিকশনারি হাতে বসে থাকা লোকটার দিকে একটু ঝুঁকে এসে বললেন, এখন আমি কি বলবো একটু মন দিয়ে শুনবেন? জয়নাল সাহেব ভীত গলায় বললেন, আপনার সব কথাই আমি মন দিয়ে শুনছি জনাব। 4 বছর বয়সী বাচ্চার মনে কোনো স্মৃতি থাকে না, কিন্তু আমার বাবাকে নিয়ে কিছু স্মৃতি আছে। তার মধ্যে একটা হলো, আমার বাবা আমাকে শাস্তি দিচ্ছেন। ঘাড়ে ধরে পুকুরের পানিতে মাথা ডুবিয়ে রাখছেন। আমার নাক মুখ দিয়ে পানি ঢুকে যাচ্ছে। এখন আপনি বলুন, এই মানুষটাকে খুন করার ইচ্ছা হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? জয়নাল সাহেব বিড়বিড় করে বললেন, জনাব, খুবই পানির পিপাসা হয়েছে। 1 গ্লাস পানি খাবো? বরফ দেওয়া ঠান্ডা পানি? জি না জনাব। বরফ দেওয়া ঠান্ডা পানি হলেও ভালো হয়। জয়নাল সাহেবকে বিস্মিত করে দিয়ে এই মানুষটা নিজেই হাতে করে পানি নিয়ে এলেন। কোটিপতি একজন মানুষ। একের পর 7টা শূন্য বসালে কোটি হয়। কোটির পরে কি আছে? বিলিয়নের পরে ট্রিলিয়ন আছে। কোটির পরে কি? জয়নাল সাহেব, জি। আপনার কি শরীর খারাপ লাগছে? সামান্য লাগছে।
যদি ইজাজত দেন আমি হোটেলে চলে যাই। ডিনার করবেন না? জি না, শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে যান, গাড়ি আপনাকে নামিয়ে দিয়ে আসবে, আরেকদিন আপনাকে খবর দিয়ে আনবো। আপনি যখন বলবেন চলে আসব। আপনাকে সঙ্গে নিয়ে একটা দৃশ্য দেখব। 3-4 বছর বয়সী একটা বাচ্চা জোগাড় করব। বাচ্চার বাবাকে দিয়ে বাচ্চাটাকে শাস্তি দেওয়াবো। বাচ্চার বাবা সামান্য কিছু সময়ের জন্য বাচ্চাটাকে ঘাড়ে ধরে চৌবাচ্চার পানিতে চুবিয়ে রাখবে। ইন্টারেস্টিং হবে না? জয়নাল সাহেব বিড়বিড় করে বললেন, জি জনাব। আপনার সন্ধানে কি এই বয়সের কোনো ছেলে বা মেয়ে আছে? জয়নাল সাহেব আবারও বিড়বিড় করে বললেন, কি বললেন কিছুই বোঝা গেল না। মঞ্জু মামা চেয়ারে পা তুলে আয়েশ করে বসে আছেন। তিনি সহজে যাবেন মীরার এরকম মনে হচ্ছে না। সে শঙ্কিত বোধ করছে। রাত 8টা বাজে, যে কোনো সময় শফিক এসে উপস্থিত হবে। মঞ্জু মামাকে দেখে সে আহ্লাদিত বোধ করবে এরকম মনে করার কোনো কারণ নেই। অথচ একটা সময় ছিল যখন শফিক তাকে পাঠাতো মঞ্জু মামার কাছে টাকা ধার করে আনতে। তখন কি শফিক জানতো না প্রৌঢ় চিরকুমারদের সাধারণ যেসব ত্রুটি থাকে এই মানুষটির সেসব ত্রুটি আছে, ভালো মতোই আছে। টাকা দেবার সময় পিঠে হাত বুলিয়ে আদর করা, কিংবা হঠাৎ গাল হাত দিয়ে বলা, তোর গালে এটা কি ব্রণ নাকি? কি সেন্ট মেরেছিস রে, সুন্দর গন্ধ তো, বলে নাকে বুকের কাছেই নিয়ে আস। মানুষটার সাহস কম বলে মীরা অল্পতে পার পেয়েছে। শফিক এইসব কিছুই জানে না, তারপরেও কিছু নিশ্চয়ই অনুমান করে। মঞ্জু পান চিবোচ্ছেন, পানের রস ঠোঁট বেয়ে নিচে নামছে। তিনি ঝোল টানার মতো পানের রস টানছেন। এই কাজটা করতে গিয়ে তিনি আনন্দ পাচ্ছেন বলেও মনে হচ্ছে। এক্ষুনি মানুষটাকে চলে যেতে বলা উচিত। ভদ্রভাবে এই কাজটা সে কিভাবে করবে ভেবে পাচ্ছে না। মীরা বলল, মামা তুমি আমাদের কাছে কত টাকা পাও বলো তো? মঞ্জু হাঁটু দুলে তুলেতে বললেন, কেন, টাকাটা দিয়ে দিবি? দেব। নিশোর বাবা ঋণ শোধ করা শুরু করেছে। তোর কি ধারণা তোর কাছে টাকা ফেরত নিতে এসেছি? সেরকম ধারণা না, জানার জন্য বললাম। একসঙ্গে সব টাকা দিতে পারবো না, ভাগ ভাগ করে দিতে হবে। তোদের মনে হয় কত টাকা হয়েছে? মামা ও বেতন ভালো পাচ্ছে। ভালো মানে কি, কত টাকা বেতন? মীরা বলল, মাসে 20,000 করে পাচ্ছে। মীরা একটু বাড়িয়ে বলল, আসলে বেতন 15,000। 20,000 বলে তার ভালো লাগছে, এতই ভালো লাগছে যে চোখ ভিজে আমার মতো হয়ে যাচ্ছে। মঞ্জুর চোখে একটু যেন সন্দেহের ছায়া। 20,000 টাকা বেতন বলিস কি? অফিস থেকে তো তাকে একটা গাড়িও দিয়েছে, ফুল টাইম গাড়ি। আমাদের তো গ্যারেজ নেই, তাই গাড়ি রাস্তায় থাকে, ড্রাইভার গাড়িতে ঘুমায়। সত্যি বলছিস? তোমার সঙ্গে মিথ্যা বলবো কেন মামা? এখনও এক রুমের বাসায় পড়ে আছিস কেন? নতুন বাসা নে। বাসা খুঁজে বেড়াচ্ছি, পছন্দ মতো পাচ্ছি না। আমাদের দরকার 3 রুমের ফ্ল্যাট। একটাতে আমরা থাকবো, একটাতে শ্বশুর শাশুড়ি থাকবেন, আর একটাতে গেস্ট রুম। গেস্ট রুমটা সুন্দর করে সাজাবি, আমি এসে মাঝে মধ্যে থাকবো। অবশ্যই থাকবে। তুই বললে আমি বাসা খুঁজে দিতে পারি, তোমাকে কষ্ট করতে হবে না। ও কোম্পানি থেকে ফ্ল্যাট পাবে এরকম সম্ভাবনাও আছে। ওই সব ফ্ল্যাট খুবই ভালো, ফার্নিশও। কোনো ফার্নিচার কিনতে হবে না, টিভি, মাইক্রোওয়েভ সব আছে। তোর মনে হয় আলাদিনের চেরাগ পেয়ে গেছিস। একটু দোয়া করো মামা। বিয়ের পর থেকে বেচারা অনেক কষ্ট করেছে। প্রথম জীবনে কষ্ট করলে শেষ জীবনে আরাম হয়। এই আমাকে দেখ, কষ্টও তেমন করিনি, আরামও তেমন পাইনি। সারাটা জীবন সমান সমান পার করে দিলাম। শফিক আসবে কখন, তাকে কংগ্রাচুলেশন দিয়ে যেতাম। মামা ওর আসতে অনেক দেরি হবে, অসুবিধা নেই, আমি বসি। আমার কাজকর্ম তো কিছু নেই। এখানে বসে থাকাও যা, নিজের বাড়িতে বসে থাকাও তা। চা বানা, 1 কাপ চা খাই, রং চা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ রাত্রি।